তারপর বলো, হঠাৎ করে গরম কেমন পড়েছে? একদিকে আইপিএল, একদিকে ইলেকশন, মাঝখানে গরম 12টা বাজিয়ে দিচ্ছে। কিন্তু কাল মোহনবাগান নামছে বিকেল 5টায় জামশেদপুরের বিরুদ্ধে। জামশেদপুরে খেলা হবে। আর জামশেদপুরে মোহনবাগানের ম্যাচ মানে তার একটা অন্য ধরনের উত্তেজনা রয়েছে। আমরা বেশ কিছু সিজন জুড়ে দেখতে পাচ্ছি যে জামশেদপুরে যখনই মোহনবাগান মাঠে নামে, তখন মাঠের যে খেলা, সেই খেলা তো প্রপার ফুটবলটা হয়ই, কিন্তু মাঠের বাইরে অর্থাৎ গ্যালারিতে সেখানে একটু অন্য ধরনের খেলা চলে। এইবারে সেটাকে কতটা লোকাল সিকিউরিটি প্রোটেক্ট করে রাখতে পারবে দেখার বিষয় হবে, কারণ দুটো টিম আপাতত লিগ জেতার যে রেস রয়েছে সেখানে প্রবলতরভাবে রয়েছে, এবং দুটো টিম আপাতত সমান পয়েন্টে রয়েছে। কালকের ম্যাচ যে জিতবে, যে বাজিমাত করবে, সে কিন্তু অনেকটা এগিয়ে যাবে, এবং বাকি টিমকে অপেক্ষা করে থাকতে হবে যে আবার কবে রিকভারি করতে পারবো। জামশেদপুরের ক্ষেত্রে পরপর দুটো কিন্তু টাফেস্ট ম্যাচ রয়েছে, কারণ আগামীকাল তারা যেমন মোহনবাগানকে ফেস করবে, ঠিক তার পরের ম্যাচটা 9 এপ্রিল তারা কিন্তু ফেস করবে মুম্বাই সিটি এফসিকে, যারা আপাতত লিগ টেবিল টপ পজিশনে রয়েছে। এই দুটো ম্যাচ থেকে জামশেদপুর চাইবে তারা ম্যাক্সিমাম পয়েন্টকে ঘরে তুলে আনতে, এবং উল্টো দিকে মোহনবাগান তাদের আপাতত মেন প্রাইমারি টার্গেটটা হচ্ছে যে জামশেদপুরের এগেনস্টে ফুল পয়েন্ট তুলতে হবে। কারণ তারপরে মোহনবাগান ফেস করবে পাঞ্জাব এফসিকে, যে পাঞ্জাব কিন্তু আজকে জেতার ফলে 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলের সাথে সমান জায়গাতে রয়েছে। তো টপ যে টিমসগুলো রয়েছে না, তাদের পয়েন্টের গ্যাপ কিন্তু খুব বেশি নেই। জাস্ট 3 পয়েন্টের গ্যাপের মধ্যে 5খানা টিম আপাতত রয়েছে। যে কোনো মুহূর্তে যে কেউ আপডাউনের যে খেলা রয়েছে সেখানে হারিয়ে যেতে পারে, আবার উঠে আসতে পারে। বিষয় হচ্ছে আগামীকালের ম্যাচে মোহনবাগান কোচ সের্জিও লোবেরা তিনি কী ধরনের স্ট্র্যাটেজি সাজাবেন, উল্টো দিকের যে আরও একজন মাস্টার রয়েছেন ওয়েন কোয়েল, তাকে বিট করার জন্য। আর ওয়েন কোয়েলেরই বা কী কী স্ট্র্যাটেজি থাকবে মোহনবাগানের এই সুপার টিমটাকে আটকানো, এবং নিজেদের ঘরের মাঠে ফুল পয়েন্ট নিয়ে মোহনবাগানের যে লিগ টাইটেল রেসটা রয়েছে সেখানে একটা বড় ধরনের আঘাত নিয়ে আসার। দেখো, সিনারিও যদি দেখি, তাহলে জামশেদপুর কিন্তু যে রিদিমে ছিল, সেই রিদিম ওদের ব্রেক হয়েছে নর্থ ইস্টের সাথে হেরে, এবং জামশেদপুরও যতটা ওদের ক্যালকুলেশন ছিল সেখান থেকে অনেকটা কম পয়েন্টে রয়েছে। মোহনবাগান তো ডেফিনেটলি রয়েছে, কারণ অ্যাওয়ে ম্যাচে গিয়ে বেঙ্গালুরুর এগেনস্টে মোহনবাগান পয়েন্ট লস করেছিল, সেখানে ড্র করে ফিরেছিল। কিন্তু তার থেকেও বড় সেটব্যাক হচ্ছে যে ঘরের মাঠে ফুল সাপোর্ট পাওয়ার পরে কিন্তু মুম্বাই সিটি এফসি মোহনবাগানকে 1-0 গোলের একটা ডিফিট হাতে ধরিয়ে দিয়ে গেছে। এটা একটা বিরাট বড় ঝটকা। এবং দেখো, ঠিক আছে, আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখব যে মুম্বাইয়ের সাথে মোহনবাগানের ম্যাচগুলোর যে স্ট্যাটিস্টিক্যাল রেকর্ড, সেগুলো সবসময় কিন্তু মুম্বাইয়ের পক্ষে। নতুন কিছু ব্যাপার না, মোহনবাগান একবার মাত্র মুম্বাইকে হারাতে সক্ষম হয়েছে লিগ স্টেজে, এবং প্লে অফের কথা যদি বলি, ফাইনালের যদি কথা বলি, তাহলে দুবারই কিন্তু মোহনবাগান হেরেছে। আইএসএল এর ইতিহাসে মোহনবাগান মুম্বাইয়ের এগেনস্টে শুধুমাত্র স্ট্রাগল করেছে, আর কোনো টিমের এগেনস্টে এতটা স্ট্রাগল করেনি। এবং এই যে এইবারে রেজাল্টটাও হয়েছে, এটা কিন্তু ওই কন্টিনিউইং যে ধারাটা রয়েছে সেটাকেই বয়ে নিয়ে যাচ্ছে, নাথিং নিউ। কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এই ট্রাঙ্কেটেড সিজনে দুটো টিমের যে স্ট্রেংথ অ্যান্ড ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু অনেকটা ফারাক ছিল। তো এই যে একটা ডিফিট, এই ডিফিট থেকে কিভাবে টিম ঘুরে আসে, এবং ঘুরে আসার পর আরও একটা শক্ত টিম, আরও একটা টপ টিম যারাও কিন্তু লিগ টাইটেলকে চেজ করছে, তাদেরকে কিভাবে বিট করে তাদের ঘরের মাঠে, এবং 3 পয়েন্ট নিয়ে ফিরে এসে নিজেদের মনোবল বাড়ানো এবং লিগ টেবিলে নিজেদের পজিশনটাকে আরও শক্ত করা, সেটা হবে কালকে সের্জিও লোবেরার সবথেকে বড় চ্যালেঞ্জ এবং দেখানোর একটা ব্যাপার। উল্টো দিকে ওয়েন কোয়েল, তাকে আমরা কীরকম কোচ হিসেবে জানি, তিনি ন্যাচারালি খুবই ট্যাকটিক্যাল একজন পার্সন। তিনি কখনোই খুব ডিফেন্সিভ ফুটবলকে অ্যাপ্রোচ করেন না, আবার কখনোই ডিফেন্সকে পুরোপুরি স্যাক্রিফাইস করে তিনি অ্যাটাকের যে ফুটবল রয়েছে সেটাকে তিনি কখনোই অ্যাকসেপ্ট করেন না। তিনি ন্যাচারালি খুবই ব্যালেন্সড একজন কোচ, এবং তিনি খুব ব্যালেন্সকে মেনটেন করে তিনি অপোনেন্টকে বিট করার বা অপোনেন্টকে কন্ট্রোল করার চেষ্টাটা করেন। এবং ওয়েন কোয়েলের ক্ষেত্রে যে জায়গাটা সবথেকে বড় কঠিন হয়ে যায় অন্য যে কোনো টিমের বিট করতে, যদি কোথাও না লুফহোল খুঁজে পাওয়া যায়, যেটা নর্থ ইস্ট খুঁজে পেয়েছিল, অ্যান্ডি দুটো গোল করেছিল, সেটা হচ্ছে যে ডিফেন্সিভ ব্লকিং সিস্টেমটা, মাঝমাঠ এবং ডিফেন্স
এই যে টোটাল জোনটা, এখানে যেভাবে ওয়েনকোয়েল একটা কি বলবো, একটা একটা তিনি এরিয়া তৈরি করেন, যে এরিয়াটাতে খুব বেশি কন্ট্রোল করা যায় না, যে এরিয়াটাকে খুব বেশি বিট করা যায় না, যে এরিয়াটাতে অনেক সময় দেখা যায় যে খুব বড় প্লেয়ার, খুব ক্রিয়েটিভ প্লেয়াররাও সেই জায়গাতে আটকে যাচ্ছে, এটা কিন্তু ওয়েনকোয়েল সব থেকে বেশি ডেভেলপ করেন। কারণ তিনি ন্যাচারালি মনে করেন বা বিশ্বাস করেন, তিনি বারবার ইন্টারভিউগুলোতে বলেওছেন যে তার প্রাইমারি টার্গেটটা থাকে অপোনেন্টের যে জোনটা থেকে ক্রিয়েশনটা আসছে, যে জায়গাগুলো থেকে অপোনেন্ট আমাকে অ্যাটাক করার চেষ্টা করছে, সবার আগে সেই জোনগুলোকে আমি ব্লক করার চেষ্টা করি। দ্যাটস ওয়াই তিনি কিন্তু প্রতিটা টিমের এগেনস্টে ডিফারেন্ট স্ট্র্যাটেজি সাজান। আর বেশিরভাগ সময় আমরা ওয়েনকোয়েলকে দেখেছি তিনি উইক টিমগুলোর এগেনস্টে সব থেকে বেশি আবার পয়েন্টও লস করে ফেলেন। তুলনামূলক তিনি স্ট্রং টিমের এগেনস্টে কিন্তু পয়েন্ট পান। অর্থাৎ কালকের এই ম্যাচটা দুজন কোচের আমরা পুরো দুটো ডিফারেন্ট ব্যাটেল দেখব। একদিকে যেমন আমরা দেখব যে মোহনবাগান কোচ তিনি কিভাবে ফিরে আসার রাস্তা খোঁজেন, উল্টো দিকে দেখব জামশেদপুর এফসি তারা কিভাবে মোহনবাগানকে আটকে দিয়ে নিজেদের ছন্দকে আবারও ফিরে পাওয়া এবং লিগ টেবিলে ওপরের দিকে উঠে যাওয়ার রাস্তা খুঁজে পায়। সের্জিও লোবেরাকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, অনেক ধরনের কথা হচ্ছে, অনেকে অলরেডি বিভিন্ন রকম নেগেটিভিটি শুরু করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম কথা বলতে চাই না, কারণ একটা কোচ তিনি 4টে ম্যাচে যে ফুটবলটা শো করেছিলেন, কোথাও কোনো গ্যারেন্টি নেই যে পরপর 6টা ম্যাচে সেই ফুটবলটা শো হবে। দেখো, লিগ টেবিল এইরকমই একটা খুব ইন্টারেস্টিং জায়গা, লিগ ফেজটা এই জন্যই খুব ইন্টারেস্টিং জায়গা। কেউই কিন্তু নিজেদের যে রিদিম রয়েছে সেটাকে কন্টিনিউয়াসলি বয়ে নিয়ে যেতে পারে না। সেখানে একটা যেমন একটা সময় থাকবে যে তুমি পরপর খুব ভালো পারফরমেন্স করতে থাকবে, আবার একটা সময় আসবে তোমাকে একটু স্ট্রাগল করতে হবে, আবার সেই স্ট্রাগলিংয়ের জায়গা থেকে ফিরে আসার একটা রাস্তা তৈরি হবে। তো সের্জিও লোবেরা তার পরপর দুটো ম্যাচে তার যে ট্যাকটিক্স রয়েছে, তার যে স্ট্র্যাটেজি রয়েছে, সেটা হয়তো মাঠে গিয়ে ক্লিক করেনি, বা তার হয়তো বেঙ্গালুরু ম্যাচে স্পেশালি কিছু হয়তো ভুলভ্রান্তি ছিল, হয়তো মুম্বাই সিটি এফসি ম্যাচেও ছিল। এবার বড় কোচেদের কাজ হচ্ছে এটাই যে তার যে কোথাও ভুল ছিল বা তিনি যে কোথাও ট্যাকটিক্যালি মিস্টেক করেছেন সেটাকে রেকটিফাই করে ফিরে আসার যে একটা ট্যাকটিক্স, ফিরে আসার যে স্ট্র্যাটেজি, সেটাকে তিনি যখন ডেভেলপ করতে পারবেন এবং মোহনবাগানকে জয় এনে দিতে পারবেন, সেটাই হবে তার কাছে বড় একটা উত্তরের জায়গা। কারণ না তো এখানে বলে কিছু হবে, না তো অন্য কোনোভাবে প্রুভ করে কিছু হবে। কারণ যারা এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই ফ্রাস্ট্রেটেড পরপর দুটো ম্যাচে এই ধরনের রেজাল্ট দেখে, অনেকেই মনে করছে যে হয়তো আর হলো না, কারণ এরপর যে টাফ ম্যাচগুলো রয়েছে সেখানে যদি পয়েন্ট লস হয়ে যায়, সেই জায়গা থেকে রিকভারি করাটা প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে যাবে, তাহলে হয়তো হলো না। বাকিদের কিন্তু তুলনামূলক ইজি ম্যাচের সংখ্যা অনেক বেশি। আমি সেই বিতর্কে আপাতত ঢুকতে চাই না। তার কারণটা হচ্ছে আমি বারবার করে বলেছিলাম, যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখে, আমার সাথে রেগুলার বেসিসে কথা বলে, যেখানে যেখানে আমি কথা বলেছি, যেখানে যেখানে প্ল্যাটফর্মে আমি পেয়েছি, সেখানে বারবার বলেছিলাম যে প্রথম 4টে ম্যাচ হওয়ার পর মোহনবাগান যে জায়গাটায় রয়েছে সেটা খুব ভালো একটা জায়গা, কিন্তু মোহনবাগানের ভবিষ্যৎ তৈরি করে দেওয়ার ম্যাচ হচ্ছে পরবর্তী 4টে ম্যাচ। কারণ এই 4টে ম্যাচ থেকে মোহনবাগান যতটা পয়েন্ট তুলে আনতে পারবে, মোহনবাগান কিন্তু ততটা সুবিধাজনক বা অসুবিধাজনক জায়গাতে কিন্তু মোহনবাগান থাকবে। অবশ্যই বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে, কিন্তু আমি বাকিদের দিকে তাকিয়ে থাকার আগে আমি আমার নিজের দিকে দেখব যে আমি কতটা এখান থেকে পয়েন্ট গ্যাদার করতে পারছি, কতটা পয়েন্ট আমি জেনারেট করতে পারছি। তো অবশ্যই তিনি এই 4টে ম্যাচের 2টো ম্যাচ থেকে 1 পয়েন্ট জাস্ট মোহনবাগানকে এনে দিয়েছেন। এরপরে তার টার্গেট থাকবে পরের এই 2টো ম্যাচ থেকে, মানে জামশেদপুর আর পাঞ্জাব ম্যাচ থেকে তিনি 7 পয়েন্ট পাবেন। কারণ এরপর যে দুটো টিম আর মোহনবাগানকে বেগ দিতে পারে তাদের সাথে ম্যাচ কিন্তু একদম শেষের দিকে, একদম শেষের দিকে, তারা হচ্ছে গোয়া আর ইস্টবেঙ্গল। এর বাইরে তুমি দেখে নাও যে আর অন্য কোনো টিম নেই যারা মোহনবাগানের ক্ষেত্রে কোথাও বাধা হয়ে দাঁড়াতে পারে, যারা মোহনবাগানের উইনিং যে মোমেন্টাম রয়েছে সেটাকে নষ্ট করে দিতে পারে। দিস ইজ মাই সেইং। এবার ব্যাপারটা হচ্ছে যে কালকের ম্যাচে হয়তো কিছু স্ট্র্যাটেজিক্যাল পরিবর্তন আমরা দেখব, যেহেতু যেহেতু উল্টো দিকের টিমটাতে এমন দু একজন প্লেয়ার রয়েছে যারা ডিফেন্সিভলি যেমন স্ট্রং, তারা ডিফেন্সিভলি একটু মারকুটে ফুটবল খেলে। অনেকে পেত্রাতসকে নিয়ে কথা বলছে যে পেত্রাতস পুরোপুরি খেলাকে ওয়েস্ট করছে, পেত্রাতসকে কি বলবো, ন্যাচারালি তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, ফ্রি রোল দেওয়া হচ্ছে। তো
কালকের ম্যাচটা আমার মনে হয় যে আমার কাছে আরও বেশি ক্ল্যারিটি আনবে, আরও বেশি ক্লিয়ার করে দেবে যে সত্যিই পেত্রাতসকে কোনো রকম মোটিভ নিয়ে কোচ ইউজ করছেন, না পেত্রাতসকে ইউজ করাটা কোথাও বাই প্রেশার হচ্ছে। এটা কালকের ম্যাচ কিন্তু প্রমাণ করে দেবে, কারণ ন্যাচারালি কালকের ম্যাচের পর অনেকটা ছবি ক্লিয়ার হবে। আমি বারবার বলছি, বারবার এই কথাটা আমি কিন্তু রিপিট করবই, যে কালকের ম্যাচের পর কিন্তু অনেকটা ছবি ক্লিয়ার হয়ে যাবে এবং কতটা স্ট্র্যাটেজিক্যালি এখানে সের্জিও লোবেরা ব্লান্ডার করছেন আর কতটা ফুটবলাররা তার স্ট্র্যাটেজিকে বড় টিমগুলোর এগেনস্টে ব্লান্ডার করিয়ে দিচ্ছে। আমার মনে হয় কালকের ম্যাচে কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এবং এই জায়গাতে আমার পার্সোনালি মনে হয় যে প্লেয়াররা যতটা নিজেদের ন্যাচারাল পজিশনে খেলতে পারবে ততটা কিন্তু টিমের জন্য ভালো। রিসেন্টলি আমরা দেখেছি ইন্ডিয়া ম্যাচে কিন্তু মনভীর, তাকে যখন রাইট উইংয়ে খেলানো হয়েছে, যে এইবারের ক্লাব ফুটবলে কিন্তু সব থেকে বোধহয় কম গেম টাইম পেয়ে ন্যাশনাল টিমে স্টার্ট করেছিল, কিন্তু তার ন্যাচারাল পজিশনে সে স্টার্ট করেছিল। সে জানতো যে ওই জায়গা থেকে আমি আমার সব থেকে বেস্ট ফুটবলকে ডেলিভার করতে পারবো। এবং লিস্টনকে লেফটে স্টার্ট করানোর জন্য, যে লিস্টন বলার মতো খুব একটা কিছু করতে পারেনি। আমার পার্সোনালি এবার মনে হয় যে লেফট উইংয়ে রবসন রবিনো ইজ ফাইন, হি ইজ প্লেইং গুড। তাহলে রাইট উইংয়ে এবার আননেসেসারিলি লিস্টনকে রেগুলার বেসিসে ট্রাই না করে মনবীরকে ট্রাই করা যাক। লিস্টন যে খুব খারাপ খেলছে তা কিন্তু না, লিস্টন কালকে খেলে হয়তো গোলও করে দিল, তখন কেউ আমাকে এসে বললো, বাট আমি ন্যাচারালি চাইবো যে যার যেটা ন্যাচারাল পজিশন তাকে ইউজ করা হোক, সেই জায়গাতে সে কিন্তু টিমকে বেস্ট ডেলিভারিটা দিতে পারবে। এবং এই যে কিছু পজিশনাল ট্যাকটিক্স, এটা আমার মনে হয় যে কালকের ম্যাচে ভাইটাল হবে। এবং প্লেয়ারদের গেম টাইম, কাকে কখন নামানো দরকার, যেমন অবশ্যই আমি বলবো যে শাহাল আব্দুল সামাদের কথা, আমি বলবো জেসন কামিংসের কথা, ইভেন কিয়ান নাসরির কথা। যে প্লেয়ারগুলো কোথাও গেম চেঞ্জ করতে পারে, তাদেরকে টাইমলি ইনক্লুশন করলে তারা কোথাও ম্যাচের মোড় ঘোরাতে পারে, তাদেরকে সময় মতো ইউজ করাটা কিন্তু দরকার, যেটা আমরা হয়তো লাস্ট দুটো ম্যাচে প্রপার ওয়েতে দেখিনি। এবার আরও একটা ফ্যাক্টর নিয়ে অনেকে হয়তো বলবে কমেন্টে যে আমি মিস করে যাচ্ছিলাম জাস্ট, কালকের গরম, বিকেল 5টার ম্যাচ, গরম একটা ফ্যাক্টর হবে কি হবে না, হয়তো হতে পারে জামশেদপুরের মতো জায়গা, কিন্তু এটা মাথায় রাখা দরকার যে গরম ফ্যাক্টর হলে বিদেশি প্লেয়ারদের জন্য ফ্যাক্টর হবে, আমাদের এখানে ইন্ডিয়ান প্লেয়ারদের জন্য খুব একটা ফ্যাক্টর হবে না। তো দুটো টিমের যারা 6-7-14 জন ইন্ডিয়ান প্লেয়ার খেলবে তাদের জন্য খুব একটা প্রবলেম হওয়ার কথা না, কিন্তু যে 4-4-8 জন বিদেশি প্লেয়ার খেলবে শুরু থেকে বা পরে খেলবে, তাদের জন্য একটা প্রবলেম হতে পারে। তো গরমটা নিয়ে এতটা মাথা ব্যথার কিছু ব্যাপার আছে বলে মনে হয় না। হ্যাঁ, গরমটা হয়তো হুট করে প্রচণ্ড বেড়ে গেছে, সেটা প্লেয়ারদের একটা প্রবলেম হলে হতে পারে, বাট আমার মনে হয় না যে সেটা দুটো টিমের পারফরমেন্সের ক্ষেত্রে বা দুটো টিমের রেজাল্টের ক্ষেত্রে খুব একটা বড় ফ্যাক্টর হিসেবে সামনে দেখা দিতে পারে বলে। নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি বলবো মোহনবাগানের কালকের ম্যাচে প্রেডিকশন অফ স্টার্টিং 11 কি হতে পারে। গোলে অবশ্যই ভিসাল কাইত, তার এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো রানই যাচ্ছে, আলাদা করে তাকে নিয়ে বলার কিছু নেই, এবং একমাত্র প্লেয়ার হিসাবে একটা কোথাও কনসিস্টেন্সি সে বজায় রাখছে। হয়তো সব ম্যাচে ক্লিন সিট আসছে না, ঠিক কথাই, কিন্তু যে গোলগুলো কনসিড করেছে সেখানে দেখা যাবে যে ভিসালের কিন্তু খুব একটা দোষ বা ভিসালের খুব একটা ফল্টের জায়গা কিন্তু নেই। রাইট ব্যাক অবশ্যই অভিষেক টেকচাম সিং ভালো ফুটবল খেলছে, ব্যাকআপে আমির রানাওয়াড়েও ভালো ফুটবল খেলছে, লেফট ব্যাকে ক্যাপ্টেন শুভাশিস বোক, সেন্টার ব্যাক ডুয়োতে অবশ্যই এখানে আলবার্তো রড্রিগেজ এবং মেহতাবের আগের ম্যাচটা ভালোই গেছিল, প্রবলেম কিছু নেই। ডিফেন্সিভ মিডফিল্ডে অবশ্যই আপুইয়ার সাথে থাপা এই ক্ষেত্রে অবশ্যই বক্স টু বক্স রোলটা প্লে করবে। অ্যাটাকিং মিডফিল্ডে আমার মনে হয় যে ওই পেত্রাতস ফ্রি রোলেই খেলবে, কতটা এফেক্টিভ ফুটবল খেলছে সেই নিয়ে যেমন প্রশ্ন ওঠা দরকার রয়েছে, আর ওই পজিশনে অন্য কাউকে ট্রাই করার সময় এসেছে কিনা কালকের ম্যাচের পরেই কথা বলা যাবে। লেফট উইংয়ে রবসন রবিনো, রাইট উইংয়ে আমার পছন্দ মনভীর সিং, তার রিসেন্ট পারফরমেন্স ওয়াইজ, কিন্তু মনে হয় কোচ হয়তো লিস্টন কোলাসোকেই ইউজ করবেন, কারণ তিনি ওখানে লিস্টনকেই ফিট করাতে চাইছেন। সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই ম্যাকলারেন কিন্তু গোলের মধ্যে রয়েছে, হয়তো দুটো ম্যাচ সেইভাবে ক্লিক করতে পারেনি, ভালো বল পায়নি, কারণ ও যে ধরনের স্ট্রাইকার, ওকে যদি ফিড না করানো হয়, ওকে যদি টার্গেট করে বল না পাঠানো হয়, তাহলে কিন্তু ওর খুব একটা নিজে ক্রিয়েট করে গোল করব সেটা কিন্তু নয়। মানে হি ইজ নট আ প্লেয়ার লাইক দিয়েগো মরিসিও অর কোরো অর ওগবেচে, মানে আমি ক্রিয়েট করব, আমি গোল করতে পারবো, হি ইজ নট লাইক দ্যাট কাইন্ড অফ স্ট্রাইকার। ও পুরোপুরি একজন বক্স স্ট্রাইকার, যাকে বল ফিড করলে, যাকে ভালো বল পাস বাড়ালে, একটা ভালো থ্রু দিলে, একটা ভালো ক্রস দিলে
ও কিন্তু ভালো ফিনিশ করতে পারে, হাফ চান্সকে ফুল চান্সে কনভার্ট করতে পারে। তো এটা আমার মতে কালকে মোহনবাগানের জন্য বেস্ট স্টার্টিং 11 প্রেডিকশন। তোমাদের মতে কীরকম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার যা কিছু বলার ছিল আমি বললাম। একটা খুব ইন্টারেস্টিং ম্যাচ হবে কালকে বিকেল 5টা থেকে, এবং মাথায় রাখা দরকার যে সন্ধ্যে 7:30 থেকেও কিন্তু রয়েছে এফসি গোয়া আর বেঙ্গালুরু এফসি। তো ওই ম্যাচের দিকেও কিন্তু তারপর তাকিয়ে থাকতে হবে, কারণ ওই দুটো টিমও কিন্তু বেশ ভালো রেসের মধ্যে রয়েছে ওপরের দিকে উঠে আসার জন্য। সো ওভারঅল প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের মতামত অবশ্যই শেয়ার করতে থাকো। ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যেও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।